কার্গো ফ্লাইটে ইউরোপে পণ্য যাবে রোববার। প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব চালুর দাবি। স্বস্তি নেই বাজারে, পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দাম বাড়তি। পেঁয়াজও ঊর্ধ্বমুখী, কমেনি চালের দাম। শেয়ার বাজারে মার্জিন অ্যাকাউন্টে আনরিয়েলাইজড লস প্রভিশনের সময় বাড়ল। 31 ডিসেম্বর পর্যন্ত ছাড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি এখনও বেশ চ্যালেঞ্জিং। 2022 সালে সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয় অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় এর কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে আগামী রোববার চালু হচ্ছে টার্মিনাল। ফলে সিলেট অঞ্চলের কৃষিজ ও হিমায়িত খাদ্যপণ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত সহ বিভিন্ন পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আসলে খুবই আনন্দিত এবং সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমরা এটা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অতীতে এটা নিয়ে যোগাযোগ করেছি এবং চেষ্টা করেছি এখানে সিলেট থেকে একটা কার্গো বিমান চালু করার জন্য। প্রথম ধাপে স্পেনে 60 মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মাধ্যমে কার্গো টার্মিনালের যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন টার্মিনাল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্পেন তো শুধু স্পেনের জন্য, সে আবার যারা ফিদার আরও কোরিয়ার সাব করে ডিস্ট্রিবিউট করতে পারে, নেদারল্যান্ড পাঠাতে পারে, জার্মানি পাঠাতে পারে। টার্মিনালের প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। স্থানীয় কোনো ল্যাবও নাই, কোনো প্যাকেজিং সিস্টেমও নাই। আমার মনে হচ্ছে সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং ল্যাবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ওসমানী বিমানবন্দরে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউস নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল। আব্দুল জব্বার জলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো, সিলেট থেকে আমরা জানি যে রোববার দিন থেকেই শুরু হবে কার্গো সার্ভিস। ওসমানী বিমানবন্দর থেকে ইউরোপে পণ্য যাবে। এই ইউরোপে পণ্য পাঠানোর কতটা চাহিদা রয়েছে? কোন কোন পণ্য আপনারা শুরুতেই পাঠাবেন? ধন্যবাদ। আসলে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের দীর্ঘদিনের দাবি ছিল যে এখান থেকে যাতে ফ্লাইটগুলো সরাসরি যেতে পারে, আসতে পারে। সাথে সাথে সিলেটি পণ্য যাতে বিদেশে রপ্তানি হয়। বিশেষ করে আমরা সারা দেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিলেটের কৃষিজাত পণ্য, যা নিত্য প্রয়োজনীয় খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি, যেমন আদা, লেবু, সাতকরা, শাকসবজি, বিভিন্ন কৃষিজাত পণ্য রয়েছে। এবং এটার চাহিদা যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে খুব সমাদৃত এবং চাহিদা, অতিরিক্ত চাহিদা রয়েছে। এখন এটা রপ্তানির বিষয়টি যখন চালু করা হচ্ছে, আমরা খুব আনন্দিত হয়েছি। সাথে সাথে আমরা একটা সন্দেহ পোষণ করে বলতে চাই যে সিলেটে কোনো প্যাকেজিং সিস্টেম নাই। প্যাকেজিং সিস্টেম রপ্তানির প্রধান একটা জিনিস, যে রপ্তানি করতে হলে প্যাকেজ সিস্টেম আন্তর্জাতিক নিয়ম অনুসারে করে দিতে হয়। সাথে সাথে কাঁচামাল বা খাদ্যদ্রব্য সহ বিভিন্ন কাঁচামাল রপ্তানিতে এখানে ল্যাবের প্রয়োজন। ল্যাবে পরীক্ষা করে এটা রপ্তানি করতে হয়, যা এখনো সিলেটে হয় নাই। যা এখনো সিলেটে, আমরা 3-4 মাস আগে একটা মিটিং ছিল এবং আমাদের বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব উপস্থিত ছিলেন। এই ব্যাপারে আমরা জোর দাবি উত্থাপন করেছি এবং আমরা আশ্বাস দিয়েছি। জব্বার জলিল, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু বলছেন প্যাকেজিং সুবিধা নেই, সেক্ষেত্রে প্যাকেজিং এবং পরিবহন, এতে করে দুটোর মধ্যে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন? প্যাকেজিং সিস্টেম না থাকার কারণে সিলেটের যে রপ্তানির বিষয়টা,
ওইটা দীর্ঘদিন বোধহয় রান করবে না আমার মনে হচ্ছে। কারণ রপ্তানিকারকরা ঢাকা থেকে প্যাকেজ করে সিলেট পরিবহন করে নিয়ে এসে রপ্তানি করবে, ওনাদের খরচ আরো বেড়ে যাবে। স্থানীয়ভাবে যদি প্যাকেজিং সিস্টেম থাকতো যাতায়াত খরচটা কমে যেত। আর স্থানীয়ভাবে আপনারা সবাই অবগত রয়েছেন, স্থানীয়ভাবে আমাদের কোনো গার্মেন্টস নাই, সিলেট অঞ্চলে কোনো গার্মেন্টস নাই যে সিলেট থেকে সরাসরি যে গার্মেন্টসের পণ্যগুলো রপ্তানি করা হবে। গার্মেন্টসের পণ্য রপ্তানি করতে হলেও ঢাকা বা গার্মেন্টস যে এলাকায় রয়েছে সেখান থেকে নিয়ে আসতে হবে। সিলেটে শুধু সিলেট থেকে স্থানীয়ভাবে রপ্তানি করা হয় কাঁচামাল, খাদ্যদ্রব্য, আমাদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে শাকসবজি সহ যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা রয়েছে, এইগুলা রপ্তানি করতে হলে সিলেটে প্যাকেজিং সিস্টেম, যেহেতু পচনশীল দ্রব্য অন্য জায়গা থেকে প্যাকেট করে নিয়ে এসে সিলেট থেকে রপ্তানি করা কঠিন হয়ে যাবে। যার কারণে এইগুলাকে স্থানীয়ভাবে প্যাকেজ এবং ল্যাব সিস্টেম, পরীক্ষাগার থাকতে হবে। এইখান থেকে রপ্তানি করতে হলে জরুরি এই ল্যাব এবং প্যাকেজিং সিস্টেম। আপনার কি মনে হয় আসলে এই প্যাকেজিং সিস্টেমের বিষয়টি চালু করে পরবর্তীতেই আসলে কার্গো ফ্লাইট চালু করার প্রয়োজন ছিল? এটা কি অনেকটা তড়িঘড়ি করে কার্গো ফ্লাইট চালু করা হলো? খুবই, হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা তড়িঘড়ি করে। কারণ স্থানীয়ভাবে এই রপ্তানির বিষয়টি সমৃদ্ধ নয়। ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে গার্মেন্টস পণ্য বা অন্যান্য অপচনশীল দ্রব্য প্যাকেজ করে সিলেটে নিয়ে এসে রপ্তানি করা, ওইটা লং টার্ম যে প্রজেক্ট আমি মনে করতেছি না যে এটা ভেরি শর্ট টাইম এটা শেষ হয়ে যাবে বা উৎসাহ হারাবে। কারণ যে ক্যারিং চার্জটা অন্য জায়গাতে প্যাকেজ করে এইটাকে ক্যারিং করে নিয়ে এসে সিলেট থেকে রপ্তানি করবে, হোয়াই নট ফ্রম ঢাকা টু আদার ওভারসিজ কান্ট্রি। ঢাকার থেকে রপ্তানি করার সুবিধা রয়েছে, চিটাগাং থেকে রপ্তানি করার সুবিধা রয়েছে, এটা সিলেটে নিয়ে এসে এইখান থেকে রপ্তানি কতটুকু স্বয়ং সম্পূর্ণ হবে আমি সন্দেহ পোষণ করি। আব্দুল জব্বার জলিল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঝুঁকির মুখে থাকা দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে 10 দফা সুপারিশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এসব চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য খাতটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সংস্থাটির বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশগুলো হলো ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার দেওয়া, আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক পুনর্গঠন, খেলাপি ঋণ ব্যবস্থায় একটি শক্তিশালী কাঠামো তৈরি, সমন্বিত দেউলিয়া আইন তৈরি, ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, জরুরি প্রয়োজনে তারল্য সহায়তার একটি নীতি কাঠামো তৈরি করা, ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহ কোনো সংকট না থাকলেও নাগালে আসছে না সবজির দাম। বাড়তি পেঁয়াজের দামও সরু চালের কেজিও 90 টাকার উপরে। বিক্রেতা নানা অজুহাত দিলেও বাজার তদারকির অভাবকেই এর বড় কারণ বলছেন ভোক্তারা। গ্রীষ্মে সবজির কমতি নেই রাজধানীর বাজারে, তবে এতে হাত দেয়া দায় ভোক্তার। দামে ফিরছে না স্বস্তি। বেগুন, কাকরোল, ধুন্দলের কেজি 100, শসা, পেঁপে, বরবটির জন্য গুনতে হচ্ছে অন্তত 60 টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ ছিল 60 টাকা, এখন এর দাম 80 টাকা। এ নিয়ে ক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকির অভাব দেখছেন ক্রেতা। চাহিদা বেশি, লাগে মাল বিক্রিও বেশি হয়, দামও বেশি। বাজার তো তুলনামূলক রমজান মাসে ভালোই ছিল, নিয়ন্ত্রণ ছিল। এখন তো নাই, এখন আবার তদারকি কমে গেছে। তদারকি করলে আল্লাহর রহমতে আরো কমে যাবে আর কি। দাম বেড়েছে পেঁয়াজেরও। দেশি 60 থেকে 65 আর আমদানির পেঁয়াজের কেজি 50 টাকা। করলা মাত্র 40 টাকায় কিনলাম, আরো একদম পরিষ্কার সুন্দর করে করলা 50 টাকা পটল। অন্যদিকে 2 সপ্তাহ ধরেই চড়া চালের বাজার। সরু 90 থেকে 100 আর মোটা চালের কেজি 60 টাকার বেশি। তবে সরবরাহের কমতি নেই। যা দেখতেছি মানে আরো খালি বাড়তেই আছে, না কমার লক্ষণ নাই। ডিমের দামও ডজনে বেড়েছে 5 টাকা। গত সপ্তাহে 125 টাকার ফার্মের ডিম এখন কিনতে হচ্ছে 130 টাকা ডজনে। তবে স্বস্তি ফিরেছে মুরগির দামে। ব্রয়লার 170 আর সোনালী মিলছে 230 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে নেগেটিভ ইকুইটি বা
ঋণ হিসেবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ানো হয়েছে। শেয়ার বাজারে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর আবেদনের প্রেক্ষিতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়। তবে বিএসইসি শর্ত অনুযায়ী এই সুবিধা নিতে হলে প্রত্যেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে তাদের ঋণাত্মক ঋণ হিসেব বা অনুরূপিত লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা সংশ্লিষ্ট ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করে 30 জুনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। যারা এই পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে তারা নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে এই সুবিধা পাবে। কৃষি জমিতে সার প্রয়োগে ন্যানো প্রযুক্তির ব্যবহার এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে 4200 টাকার ইউরিয়া ব্যবহার করতে হয় ন্যানো প্রযুক্তিতে সেখানে লাগবে মাত্র 2300 টাকার ইউরিয়া। এরই মধ্যে প্রযুক্তি গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা, আর তা মিললে কৃষি পণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে 4 ভাগের 1 ভাগে। দেশে বছরে ধান উৎপাদন হয় প্রায় 6 কোটি টন, বিপরীতে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। কিন্তু মাত্রাতিরিক্ত সারের ব্যবহার মাটির উর্বরতা কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও বাড়ে। এ সমস্যা সমাধানে এসেছে ন্যানো প্রযুক্তি। বার্ষিক 30,000 টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহারে ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনা সম্ভব 10,000 টনে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফল বলে প্রমাণিত হয়েছে এর কার্যকারিতা। ন্যানো বলতে সবচেয়ে ক্ষুদ্রতে ক্ষুদ্র ফার্টিলাইজার বলি। আমরা এক বস্তায় ইউরিয়ার বিকল্প হিসেবে একটা 500 ml এর ইউরিয়া লিকুইড তৈরি করেছি, যেটা কিনা ইফিসিয়েন্সি বাড়বে প্রায় 90% এবং উৎপাদন বাড়বে 8 থেকে 14% পর্যন্ত। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সহায়তা। এখানে সহজলভ্য হবে এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। দেশে কৃষি জমির পরিমাণ কমার পাশাপাশি বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষিখাত আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 138 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বন্দর। সম্প্রতি পণ্য ওঠানামায় রেকর্ড করেছে বন্দরটি। 2024 সালে রাজস্ব আদায় 5056 কোটি টাকা। তবে সক্ষমতার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্দরকে আরও আধুনিক করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। খ্রিস্টপূর্ব 4th শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রধান এই সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয়। সময়ের সাথে বেড়েছে পরিধিও, যোগ হয়েছে স্বয়ংক্রিয় সব যন্ত্রপাতি। মাত্র 6 একক কন্টেইনার হ্যান্ডলিং দিয়ে যাত্রা শুরু হলেও গত বছর 32,75,627 একক কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে। আমাদের এখানে একটা হেভি লিফট জেটি এখন অলরেডি প্রক্রিয়াধীন আছে। বে টার্মিনালের কার্যক্রমও শুরু হয়ে গেছে বলা যায়। এটা আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজারের জাস্ট ওদের যে রিপোর্টটা পেলেই আমরা আরএফপি ইস্যু করব এবং সহসাই বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে সরকার কর্তৃক। তবে বন্দরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে নানা কারণে। 2025 সালে বে টার্মিনালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহে কেবল একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। বিশ্বের সাথে তাল মিলিয়ে বন্দরের সম্প্রসারণ নীতিগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ ও বন্দর ব্যবহারকারীরা। আমাদের বন্দরের স্যাচুরেশনের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যদি বে টার্মিনাল করি, মাতারবাড়ি হচ্ছে, এই দুইটা মিলিয়ে এক্সিস্টিং আমাদের বিদ্যমান যে বন্দর পিসিটি, এগুলো মিলিয়ে আমাদের কিন্তু ভলিউম যদি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু নতুন বিনিয়োগকারী আসবে না। কিন্তু এত বড় বড় মেগা প্রকল্প আমাদের হচ্ছে, কিন্তু আমাদের একটা হেভি লিফট পণ্য পরিবহন করা বা সংরক্ষণ করার মতো আমাদের একটি বন্দর নাই। তো এই জায়গাগুলোকে আমাদের নতুন বন্দর দিয়ে বে টার্মিনাল হলো আমাদের জন্য উত্তম জায়গা। গেল বছর চট্টগ্রাম বন্দরের আয়ের প্রবৃদ্ধি ছিল
21.39%, আর কন্টেইনার পরিবহন বেড়েছে 7.36%। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগামী 1 বছরের মধ্যে শিল্প কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হবে পটুয়াখালী ইপিজেড। বালু ভরাট সহ অবকাঠামো উন্নয়ন শেষে প্লট বরাদ্দ পাবেন বিনিয়োগকারীরা। প্রকল্পটি চালু হওয়ার পর গতি আসবে উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে। ইপিজেডের সব শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 2 লাখ মানুষের। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের কাজ। 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে। শিল্প কারখানা স্থাপনের পর ইপিজেডে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্পটি কেন্দ্র করে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ ঘুরে দাঁড়াবে উপকূলীয় অর্থনীতি। দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে পর্যায়ক্রমে দেয়া হবে প্লট বরাদ্দ। মোট 418 একর জমির মধ্যে ইতিমধ্যে 130 একর জমিতে বালু ভরাট হয়েছে। জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে নতুন আবাসন। থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। ফলে আমাদের দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, মানুষের মানব সম্পদের উন্নয়ন হবে। পড়াশোনা করে চাকরির জন্য ঢাকা কেন্দ্রিক হই বা শহর কেন্দ্রিক হইতে পারে আমাদের নিজ জেলায় নিজেই আমরা কাজ করতে পারবো। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে 315 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন ও 3টি 10তলা অফিস ভবন। এছাড়া রয়েছে আবাসিক ভবন, অফিস জোন, নিরাপত্তা অফিস ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 54টি পুনর্বাসন ঘর নির্মাণ প্রকল্প। ইপিজেডে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে 33 কেবি সাবস্টেশন, 15 কিলোমিটার 11 কেবি হাই টেনশন লাইন ও একটি 11 কেবি জিআইএস সাবস্টেশনও নির্মাণ করা হবে। 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। সম্প্রতি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের মাঝে ইপিজেডের প্লট বরাদ্দ শুরু হবে বলেন তিনি। এই এলাকার শিল্প উদ্যোক্তা এবং বাইরের শিল্প উদ্যোক্তা এখানে এসে ব্যবসা শুরু করতে পারে, তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। এই প্রকল্পের আওতায় ইপিজেডে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য কুয়াকাটায় 2.25 একর জমিতে নির্মাণ হচ্ছে ক্লাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।